তুমি কি কখনো এমন কোনো স্বপ্ন দেখেছ যা তোমার কাছে অসম্ভব মনে হয়েছে? তুমি কি কখনো ভেবেছ পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলো আসলে কি করে যা তাদের এত মহান করে তোলে? তোমার ভেতরেও কি কিছু বড় করার ইচ্ছে আছে, কিন্তু তুমি জানো না কোথা থেকে শুরু করতে হবে? যদি হ্যাঁ, তাহলে এই বইটি তোমার জন্যই লেখা। পৃথিবীর প্রতিটি অসাধারণ অর্জন কোনো সাধারণ মানুষের হাতেই সম্ভব হয়েছে। সে অ্যাথলিট হোক, বিজ্ঞানী হোক, উদ্যোক্তা হোক বা শিল্পী, তারা সবাই একসময় আমাদের মতোই ছিল, কিন্তু তারা নিজেদের ভেতরের শক্তিকে চিনেছে, তাদের স্বপ্নকে লক্ষ্য বানিয়েছে আর তাদের আবেগকে জীবনের মিশনে পরিণত করেছে। দি আর্ট অফ ইম্পসিবল আমাদের শেখায় আমরাও অসম্ভবকে সম্ভব করতে পারি। স্টিভেন কটলারের এই বই আমাদের বুঝিয়ে দেয় সাফল্য কোনো জাদু নয়, বরং এটি বিজ্ঞানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমাদের মস্তিষ্কে অসংখ্য ক্ষমতা লুকিয়ে আছে, যেগুলোর সঠিক ব্যবহার আমাদের জীবনকে সবচেয়ে উচ্চতর স্তরে পৌঁছে দিতে পারে। এই বই শুধু তত্ত্বের কথা বলে না, বরং এমন বাস্তব পদ্ধতিও শেখায় যা আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে সাহায্য করে। তাই প্রশ্নটা এখন এই নয়, এটা কি সম্ভব? প্রশ্নটা হলো, আমি কিভাবে এটাকে সম্ভব করব? আর এই বইয়ের প্রতিটি অধ্যায় সেই প্রশ্নের উত্তর দেয়। এই বইয়ে তুমি জানতে পারবে কিভাবে নিজের মোটিভেশন জাগিয়ে রাখা যায়, কিভাবে লক্ষ্য নির্ধারণ করতে হয়, কিভাবে কোনো দক্ষতা দ্রুত শেখা ও আয়ত্ত করা যায়, আর কিভাবে সৃজনশীলতা ও ফ্লো স্টেট ব্যবহার করে অসাধারণ সাফল্য অর্জন করা যায়। একই সঙ্গে তুমি বুঝবে শুধু পরিশ্রম করলেই হবে না, সঠিক দিকে পরিশ্রম করাটাও জরুরি। এই বই এক ধরনের রোড ম্যাপ, যা তোমাকে তোমার স্বপ্নের পথে দ্রুত এগিয়ে যেতে সাহায্য করবে। এখন সময় এসেছে নিজের জীবনের সীমা ভেঙে নিজের প্রকৃত ক্ষমতাকে চিনে নেওয়ার। এই বই শুধুমাত্র পড়ার জন্য নয়, বরং জীবনে প্রয়োগ করার জন্য লেখা। এটি পড়ে তুমি শুধু অনুপ্রাণিত হবে না, বরং এমন সরঞ্জাম ও কৌশল পাবে যা তোমাকে তোমার জীবনের নায়ক হতে সাহায্য করবে। তাহলে প্রস্তুত হও, কারণ তুমি এখন তোমার অসম্ভব লক্ষ্যগুলোকে সম্ভব করে তোলার প্রথম পদক্ষেপ নিতে যাচ্ছ। তুমি কি কখনো কাউকে এমন দেখেছ যার কাজ দেখে তোমার বিশ্বাসই হয়নি? কোনো অ্যাথলিট যে নিজের শরীরের সীমা ভেঙে বিশ্ব রেকর্ড করছে, কোনো বিজ্ঞানী যে অসম্ভব আবিষ্কার করছে, অথবা কোনো ব্যবসায়ী যে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি গড়ে তুলছে? এই মানুষগুলো কিভাবে এমনটা করতে পারে? তাদের কি কোনো জাদু আছে? তারা কি জন্ম থেকেই বিশেষ? না, তাদের কোনো অলৌকিক শক্তি নেই। তাদের চিন্তা, মস্তিষ্ক এবং পরিশ্রমই তাদের মহান করে তোলে। মানুষ কিভাবে অসম্ভবকে সম্ভব করে তোলে? ইতিহাস আমাদের শেখায়, যখনই কেউ অসম্ভবকে সম্ভব করেছে, তার পেছনে ছিল একটি বিশেষ মানসিকতা এবং বৈজ্ঞানিক প্রক্রিয়া। যতদিন আমরা ভাবব যে কোনো কিছু আমাদের সাধ্যের বাইরে, ততদিন আমরা সেটি অর্জনের চেষ্টা পর্যন্ত করব না। কিন্তু যখন মানুষ কঠিন পরিস্থিতিতে পড়ে, তখন সে তার প্রকৃত ক্ষমতার চেয়েও বেশি কিছু করতে পারে। উদাহরণস্বরূপ, যখন কারো হঠাৎ দ্রুত দৌড়ানোর প্রয়োজন পড়ে, তখন সে সাধারণ সময়ের চেয়ে অনেক দ্রুত দৌড়াতে পারে। যখন কারো জীবন মৃত্যুর প্রশ্ন আসে, তখন সে এমন ভারী জিনিসও তুলতে পারে যা সাধারণ দিনে অসম্ভব মনে হয়। এটাই প্রমাণ করে আমাদের ভেতরে অনেক বেশি ক্ষমতা আছে, কিন্তু আমরা সাধারণত তার ব্যবহার করি না। যদি তুমি কোনো মহান মানুষকে জিজ্ঞাসা করো তার সাফল্যের রহস্য কি, সে বলবে, সাফল্য বাইরের জিনিসের উপর নির্ভর করে না, বরং তা তোমার মানসিকতা, মাইন্ডসেট এবং তোমার মস্তিষ্কের গঠন ও নিউরোসায়েন্সের উপর নির্ভর করে। যে মানুষরা বিশ্বাস করে যে তারা কোনো বিষয়ে ভালো হতে পারবে না, তারা কখনো চেষ্টা পর্যন্ত করে না। আর যারা বিশ্বাস করে যে পরিশ্রমের মাধ্যমে সবকিছু শেখা যায়, তারা প্রতিদিন আরও ভালো হয়ে ওঠে। পৃথিবীর সবচেয়ে সফল মানুষরা এটা ভাবেন না যে আমি এটা করতে পারবো না, বরং তারা ভাবে আমি এটা কিভাবে করতে পারি। এই চিন্তা ভাবনাই তাদের সাধারণ মানুষদের থেকে আলাদা করে তোলে। নিউরোসায়েন্স আমাদের জানায় যে আমাদের মস্তিষ্ক সম্পূর্ণভাবে পরিবর্তন হতে পারে এবং নতুন জিনিস শিখতে পারে। একে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। যখন আমরা কোনো কাজ বারবার করার চেষ্টা করি, তখন আমাদের মস্তিষ্কে নতুন নিউরাল পথ তৈরি হয়, যা আমাদের সেই কাজে দক্ষ করে তোলে। ভাবুন, যখন আপনি প্রথমবার সাইকেল চালানো শিখছিলেন, তখন সেটা কতটা কঠিন লাগছিল,
কিন্তু ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে আপনার মস্তিষ্ক নতুন সংযোগ তৈরি করতে শুরু করলো এবং এক সময় এমন সময় এলো যখন আপনি না ভেবেই সহজে সাইকেল চালাতে পারছিলেন। এই একই প্রক্রিয়া জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি নতুন কোনো ভাষা শিখছেন, কোনো দক্ষতা অর্জন করছেন কিংবা বড় কোনো লক্ষ্য পূরণের চেষ্টা করছেন। যদি আপনি নিয়মিত অনুশীলন করেন তাহলে আপনার মস্তিষ্ক সেটিকে গ্রহণ করবে এবং সেটি আপনার স্বাভাবিক ক্ষমতার অংশ হয়ে উঠবে। যদি আমরা নিজেদের দিক পরিবর্তন করতে পারি এবং নিউরোসায়েন্সের এই নীতিগুলো বুঝে জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে আমরাও তাদের মতো হতে পারি যারা অসম্ভবকে সম্ভব করেছে। আমাদের সাফল্য সম্পূর্ণভাবে আমাদের মস্তিষ্কের উপর নির্ভর করে। যদি আমরা নিজেদের চিন্তাভাবনা পরিবর্তন করি তাহলে আমরা আমাদের মস্তিষ্কের অসীম ক্ষমতাকে ব্যবহার করতে পারব এবং সেই সব জিনিসও অর্জন করতে পারব যেগুলো একসময় আমাদের কাছে অসম্ভব মনে হতো। এখন সময় এসেছে সীমাবদ্ধ চিন্তা থেকে বেরিয়ে এসে নিজের আসল সক্ষমতাকে চিনে নেওয়ার। অধ্যায় 2, প্রেরণা, মহানতার জ্বালানি। আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ কোনো কাজের প্রতি সম্পূর্ণভাবে নিবেদিত থাকে এবং কখনো হাল ছাড়ে না, আর কিছু মানুষ অল্প পরিশ্রমের পরই ক্লান্ত হয়ে পড়ে বা মাঝপথে কাজ ছেড়ে দেয়? আসলে কি এমন জিনিস আছে যা কাউকে বারবার চেষ্টা করতে এবং এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে? এর উত্তর হলো মোটিভেশন বা প্রেরণা। প্রেরণাই সেই জ্বালানি যা আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করার শক্তি দেয়। যখন আমাদের কাছে সঠিক প্রেরণা থাকে তখন আমরা যে কোনো কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করতে পারি এবং নিজের লক্ষ্যে পৌঁছাতে পারি। কিন্তু প্রেরণা শুধু কোনো অনুভূতি নয় যা আমরা মাঝে মাঝে অনুভব করি, এটি এক ধরনের বিজ্ঞান যা বুঝে আমরা প্রতিদিন নিজের জীবনে সক্রিয় রাখতে পারি। প্রেরণা মূলত 2 প্রকারের: অভ্যন্তরীণ প্রেরণা ইন্ট্রিনসিক মোটিভেশন এবং বাহ্যিক প্রেরণা এক্সট্রিনসিক মোটিভেশন। অভ্যন্তরীণ প্রেরণা হলো সেই প্রেরণা যা আমাদের ভিতর থেকে আসে। যখন আমরা কোনো কাজ করি কারণ আমরা সেটি ভালোবাসি বা তা করতে আনন্দ পাই, তখন সেটি অভ্যন্তরীণ প্রেরণা। উদাহরণস্বরূপ, একজন শিল্পী কোনো পুরস্কার বা অর্থের জন্য নয়, কেবল আঁকতে ভালোবাসে বলে ছবি আঁকে, এটাই অভ্যন্তরীণ প্রেরণা। অন্যদিকে বাহ্যিক প্রেরণা আসে বাইরের উৎস থেকে, যেমন টাকা, পুরস্কার, প্রশংসা বা খ্যাতি। যখন আমরা কোনো কাজ করি কারণ এর বিনিময়ে কিছু পাবো, তখন সেটি বাহ্যিক প্রেরণা। উদাহরণস্বরূপ, কেউ কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে কারণ সে ভালো চাকরি পেতে চায়, বা কোনো অ্যাথলিট ট্রফি জেতার জন্য অনুশীলন করে। কিন্তু যখন আমরা শুধুমাত্র লাভ বা পুরস্কারের জন্য কিছু করি, তখন যদি সেই পুরস্কার না মেলে আমাদের প্রেরণাও হারিয়ে যায়। অথচ যখন আমরা কোনো কাজ মনের আনন্দে করি তখন আমাদের কোনো বাহ্যিক পুরস্কারের প্রয়োজন হয় না। যে মানুষরা নিজেদের প্যাশন বা ভালোবাসার কাজকে অনুসরণ করে তারাই জীবনে বেশি সফল হয়। দেখা যাবে পৃথিবীর সবচেয়ে মহান মানুষরা টাকা বা খ্যাতির জন্য নয়, বরং তাদের কাজের প্রতি ভালোবাসা ও আগ্রহের কারণে এগিয়ে গেছেন। যেমন সচিন টেন্ডুলকার ক্রিকেট খেলেছেন কারণ তিনি ক্রিকেটকে ভালোবাসতেন। এলেন মাস্ক কোম্পানি তৈরি করেছেন কারণ তিনি উদ্ভাবন পছন্দ করতেন। লতা মঙ্গেশকর গান গেয়েছেন কারণ সঙ্গীতের সঙ্গে তার হৃদয়ের যোগ ছিল। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন আপনার আসল প্যাশন কি? ভাবুন তো, এমন কোনো কাজ আছে যা করতে করতে সময়ের হিসেবই হারিয়ে ফেলেন? যদি সারা জীবন একটিমাত্র বিষয়ের উপর কাজ করার সুযোগ পান, সেটা কি হবে? শৈশবে কোন কাজটি করতে সবচেয়ে বেশি আনন্দ পেতেন? কোন কাজ করতে গিয়ে আপনি ক্লান্ত না হয়ে বরং আরও উদ্যমী বোধ করেন? আর যদি টাকার কোনো চিন্তা না থাকে, তাহলে আপনি সময় ব্যয় করবেন কোন কাজে? এই প্রশ্নগুলোর উত্তর যদি খুঁজে পান, তাহলে আপনি আপনার আসল প্রেরণা বা ড্রাইভ বুঝতে পারবেন এবং জীবনকে সেই দিকেই এগিয়ে নিতে পারবেন। অনেক সময় মানুষ প্রচণ্ড উৎসাহ নিয়ে কোনো কাজ শুরু করে, কিন্তু কিছুদিন পর তাদের মোটিভেশন বা অনুপ্রেরণা হারিয়ে যায়। এটা হয় কারণ তারা মোটিভেশনকে এক ধরনের আবেগ হিসেবে দেখে, অথচ প্রকৃত মোটিভেশন আসে অভ্যাস ও সঠিক সিস্টেম থেকে। আপনার লক্ষ্য কতদিন টিকবে সেটা নির্ভর করে আপনি কেন সেই লক্ষ্য অর্জন করতে চান, এই কেন বা ওয়াই এর ওপর। যদি আপনার ওয়াই যথেষ্ট শক্তিশালী হয়, তাহলে আপনি কখনো হাল ছাড়বেন না। যেমন কেউ যদি শুধু দেহ গঠন বা টাকা দেখানোর জন্য জিমে যায়, সে কিছুদিন পর থেমে যাবে। কিন্তু যদি সে নিজের স্বাস্থ্যের ব্যাপারে সত্যিই সিরিয়াস হয়, তাহলে সে নিয়মিত ব্যায়াম করবে। যখন আপনি বড় কোনো লক্ষ্য দেখেন, তখন তা কঠিন মনে হয় এবং সহজেই হাল ছেড়ে দিতে পারেন। তাই বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করুন। যখন আপনি ছোট ছোট লক্ষ্য পূরণ করবেন, তখন প্রতিবার এক ধরনের সাফল্যের আনন্দ পাবেন যা আপনাকে আরও অনুপ্রাণিত রাখবে। আমাদের চারপাশের পরিবেশও আমাদের মোটিভেশনে বড় ভূমিকা রাখে। যদি আপনি নেতিবাচক চিন্তাধারার মানুষের মধ্যে থাকেন, তাহলে আপনিও দ্রুত হতাশ হবেন। কিন্তু যদি আপনি এমন মানুষের সঙ্গে থাকেন যারা আপনাকে অনুপ্রাণিত করে, তাহলে আপনার শক্তি ও উদ্যম বজায় থাকবে।
সফল ও অনুপ্রেরণামূলক বই পড়ুন, পডকাস্ট শুনুন এবং ইতিবাচক মানুষের সঙ্গে সম্পর্ক রাখুন। যখন আমরা নিজেদের অর্জনগুলোর দিকে তাকাই তখন আমরা আরও পরিশ্রম করার অনুপ্রেরণা পাই। তাই প্রতিদিন বা প্রতি সপ্তাহে নিজের অগ্রগতি লিখে রাখুন। নিজেকে ছোট ছোট পুরস্কার দিন। সেটা হতে পারে এক কাপ প্রিয় কফি, প্রিয় কোনো সিনেমা দেখা অথবা সামান্য বিশ্রাম নেওয়া। এর ফলে আপনার মস্তিষ্ক আরও ভালো কাজ করতে উৎসাহিত হবে। মোটিভেশন কোনো জাদু নয়, এটা আমাদের ভেতরের শক্তি, যা যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায়। যখন আপনি নিজের আসল প্যাশনকে চিনে ফেলবেন এবং নিজেকে অনুপ্রাণিত রাখার অভ্যাস গড়ে তুলবেন, তখন আপনাকে কেউ থামাতে পারবে না। মনে রাখবেন, পৃথিবীতে আসল বিজয় তাদেরই হয় যারা প্রতিদিন নিজের স্বপ্নের দিকে এক ধাপ করে এগিয়ে যায়। আপনি কি কখনো ভেবেছেন কিছু মানুষ জীবনে বড় বড় কাজ করে ফেলেন অথচ বাকিরা শুধু স্বপ্ন দেখেই থেমে যায়? তারা কি কোনো জাদুর ছড়ি দিয়ে লক্ষ্য পূরণ করে, নাকি তাদের কাছে কোনো বিশেষ ক্ষমতা থাকে? না, তাদের সবচেয়ে বড় শক্তি হলো সঠিকভাবে লক্ষ্য নির্ধারণ করা এবং তার জন্য অবিরাম পরিশ্রম করা। লক্ষ্যই সেই সেতু যা আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। লক্ষ্য ছাড়া জীবন ঠিক যেন মানচিত্র ছাড়া ভ্রমণ, যেখানে আমরা জানিই না আমাদের গন্তব্য কোথায়। যদি আমরা সঠিক কৌশল দিয়ে লক্ষ্য ঠিক করি এবং তাতে ধারাবাহিকভাবে কাজ করি, তাহলে আমরাও অসম্ভবকে সম্ভব করে তুলতে পারি। এই অধ্যায়ে আমরা জানব ম্যাসিভলি ট্রান্সফরমেটিভ পারপাস কি, স্পষ্ট ও ছোট ছোট লক্ষ্য নির্ধারণের গুরুত্ব কি এবং কিভাবে ছোট ছোট পদক্ষেপ আমাদের বড় সফলতার দিকে নিয়ে যায়। বরং তা অন্যদের উপরেও গভীর প্রভাব ফেলতে পারে। এটাই সেই লক্ষ্য যার কথা ভাবলেই তোমার হৃদয় উদ্দীপনায় ভরে ওঠে এবং মনে হয়, হ্যাঁ, এটাই সেই কাজ যার জন্য আমি জন্মেছি। স্টিভ জবসের লক্ষ্য ছিল উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে পৃথিবীকে বদলে দেওয়া। ইলন মাস্কের লক্ষ্য মানবজাতিকে মঙ্গল গ্রহ পর্যন্ত নিয়ে যাওয়া। মহাত্মা গান্ধীর লক্ষ্য ছিল ভারতকে স্বাধীন করা। তোমার লক্ষ্য কি? এটা জানার জন্য নিজেকে প্রশ্ন করো, আমার কি এমন কোনো বড় স্বপ্ন আছে যা পূরণ করলে শুধু আমার নয়, সারা পৃথিবীর জীবন বদলে যাবে? এই স্বপ্ন কি আমাকে এতটা অনুপ্রাণিত করে যে আমি এর জন্য যে কোনো পরিশ্রম করতে রাজি? যদি উত্তর হ্যাঁ হয়, তবে তুমি তোমার জীবনের ম্যাসিভলি ট্রান্সফরমেটিভ পারপাস খুঁজে পেয়েছো। বড় স্বপ্ন দেখা দারুণ, কিন্তু যদি আমরা সেটাকে ছোট ও স্পষ্ট লক্ষ্যে ভাগ না করি, তবে তা কেবল কল্পনা হয়েই থেকে যাবে। অনেকেই বড় লক্ষ্য তৈরি করে, কিন্তু সেই লক্ষ্য এত বিশাল মনে হয় যে তারা শুরুই করতে পারে না। কিন্তু যদি আমরা সেই বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করি, তবে প্রতিটি ধাপ সহজ মনে হবে। একেই বলা হয় স্মার্ট গোলস। এস ফর স্পেসিফিক, লক্ষ্য একদম পরিষ্কার ও নির্দিষ্ট হতে হবে। এম ফর মেজারেবল, এমন হতে হবে যাতে তুমি অগ্রগতি ট্র্যাক করতে পারো। এ ফর অ্যাচিভেবল, লক্ষ্য বাস্তবসম্মত হতে হবে, অসম্ভব নয়। আর ফর রেলেভেন্ট, এটি তোমার বড় উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কিত হতে হবে। টি ফর টাইম বাউন্ড, প্রতিটি লক্ষ্যের জন্য নির্দিষ্ট সময়সীমা থাকতে হবে। উদাহরণস্বরূপ, যদি তোমার স্বপ্ন হয় আমি একজন বেস্ট সেলার লেখক হতে চাই, তবে সেটাকে ছোট ছোট ধাপে ভাগ করা যায় এভাবে: আগামী 30 দিনে প্রতিদিন 500 শব্দ লিখব। আগামী 6 মাসে আমার বইয়ের প্রথম খসড়া সম্পন্ন করব। আগামী 9 মাসে সেটি সম্পাদনা করব এবং প্রকাশকের সঙ্গে যোগাযোগ করব। এইভাবে যখনই তুমি একটি ছোট লক্ষ্য অর্জন করবে, তুমি এক ধরনের সাফল্যের অনুভূতি পাবে, যা তোমাকে পরবর্তী ধাপে এগিয়ে যেতে উৎসাহ দেবে। পৃথিবীর যত বড় সফল মানুষ আছেন, তারা একদিনে সফল হননি। তারা প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিয়েছেন এবং ধীরে ধীরে তাদের বড় লক্ষ্যের পর্যন্ত পৌঁছেছেন। মাইকেল ফেলপস, যিনি 23টি অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন, তিনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পানিতে অনুশীলন করতেন। অমিতাভ বচ্চন তার কেরিয়ারের শুরুতে অনেক প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছিলেন, কিন্তু তিনি ছোট ছোট উন্নতি করে শেষ পর্যন্ত সাফল্য অর্জন করেন। ওয়ারেন বাফেট, বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি, তিনি তার সম্পদ একদিনে তৈরি করেননি, বরং প্রতিদিন সামান্য করে বিনিয়োগ করে গেছেন। ছোট পদক্ষেপগুলো কেন গুরুত্বপূর্ণ? কারণ এগুলো সহজ লাগে। যখন লক্ষ্য ছোট হয়, তা পূরণ করা সহজ মনে হয়। এগুলো আমাদের নিয়মিততা শেখায়। প্রতিদিনের ছোট প্রচেষ্টা অভ্যাসে পরিণত হয়। এগুলো আত্মবিশ্বাস বাড়ায়। প্রতিটি ছোট সাফল্যে আমরা নিজেদের উপর বিশ্বাস অর্জন করি। তোমাকে সবচেয়ে বেশি কি উত্তেজিত করে? তোমার এমটিপি কি? সেটি স্পষ্ট করে লিখে ফেলো। তারপর সেটাকে ছোট ছোট ধাপে ভাগ করো। আগামী 1 বছর, 6 মাস, 1 মাস, এমনকি 1 সপ্তাহের লক্ষ্য নির্ধারণ করো। প্রতিদিন 1% উন্নতি করার চেষ্টা করো। প্রতিদিন এমন কিছু করো যা তোমাকে তোমার লক্ষ্যের আরও কাছাকাছি নিয়ে যায়। চরণ 4, তোমার অগ্রগতি ট্র্যাক করো। একটি ডায়েরি বা অ্যাপে তোমার প্রতিদিনের অর্জনগুলো লিখে রাখো। চরণ 5, নিজেকে পুরস্কৃত করো। যখনই তুমি একটি লক্ষ্য পূরণ করবে, নিজেকে ছোট্ট একটি রিওয়ার্ড দাও, যাতে অনুপ্রেরণা টিকে থাকে। মনে রেখো, লক্ষ্যহীন জীবন দিকহীন। যদি তুমি সত্যিই তোমার স্বপ্নগুলো পূরণ করতে চাও, তবে আজই প্রথম পদক্ষেপ নাও। কোনো বড় পরিবর্তন একদিনে হয় না, কিন্তু যদি তুমি প্রতিদিন একটু একটু উন্নতি করো, তবে কয়েক মাস বা কয়েক বছরের মধ্যেই তোমার জীবন পুরোপুরি বদলে যেতে পারে। তাই আর ভেবো না, আজ থেকেই তোমার লক্ষ্যপথে হাঁটা শুরু করো।
তুমি কি কখনো ভেবেছো কিছু মানুষ এত দ্রুত নতুন কোনো দক্ষতা কিভাবে শিখে ফেলে? কেউ কয়েক মাসেই নতুন ভাষা শেখে, কেউ গিটার বাজানো শিখে ফেলে, আবার কেউ অল্প সময়ে নিজের ক্ষেত্রে বিশেষজ্ঞ হয়ে ওঠে। যদি তুমি কোনো কিছু দ্রুত শিখতে চাও, তবে তোমাকে তোমার মস্তিষ্কের শেখার ক্ষমতা বাড়াতে হবে। এর জন্য নিচে দেওয়া পদ্ধতিগুলো অনুসরণ করতে পারো। যদি তুমি দ্রুত কিছু শিখতে চাও, তাহলে এক সময়ে একটি মাত্র বিষয়ে মনোযোগ দাও। একবারে শুধু একটি দক্ষতা বা বিষয় নিয়ে ফোকাস করো। তোমার মস্তিষ্ককে 25-30 মিনিটের জন্য সম্পূর্ণভাবে সেই কাজের ওপর কেন্দ্রীভূত করো। মনোযোগ নষ্ট করে এমন জিনিসগুলো যেমন মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, টিভি ইত্যাদি সরিয়ে রাখো। অ্যাক্টিভ লার্নিং বা সক্রিয়ভাবে শেখার অভ্যেস গড়ে তোলো। শুধু পড়া বা শোনা নয়, তুমি যা শিখছো তা নিজে করো। যদি তুমি অন্য কাউকে সেই বিষয়টি শেখানোর চেষ্টা করো, তাহলে তোমার নিজের জ্ঞান আরও গভীর হবে। একে বলা হয় ফাইনম্যান টেকনিক। শেখার সময় নিজেকে প্রশ্ন করো, এটা কিভাবে কাজ করে এবং আমি এটা আরও ভালোভাবে কিভাবে করতে পারি। যখন তুমি হাতে লিখে নোটস তৈরি করো, তখন তোমার মস্তিষ্ক তথ্যগুলো আরও ভালোভাবে সংরক্ষণ করে। কোনো দক্ষতা তখনই তোমার নিজের হয়ে যায় যখন তুমি সেটি বারবার অনুশীলন করো। যদি তুমি নতুন কোনো ভাষা শেখো, তাহলে প্রতিদিন সেই ভাষায় কথা বলার চেষ্টা করো। যদি তুমি গিটার শেখো, তাহলে শুধু ভিডিও দেখলে চলবে না, প্রতিদিন অনুশীলন করতে হবে। যদি তুমি পাবলিক স্পিকিং শেখো, তাহলে আয়নার সামনে বা বন্ধুদের সামনে অনুশীলন করো। ডেলিবারেট প্র্যাকটিস বা সচেতন অনুশীলনের মানে শুধু অনুশীলন নয়, বরং সঠিকভাবে অনুশীলন করা। মহান খেলোয়াড়, সঙ্গীতজ্ঞ এবং বিজ্ঞানীরা এই কৌশলই ব্যবহার করেন। স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করো। শুধু গিটার বাজানো শিখব এটা না ভেবে, বরং আগামী 7 দিনে আমি এই নির্দিষ্ট গানটি বাজাতে শিখব, এমনভাবে ভাবো। নিজের দুর্বলতার উপর কাজ করো। বেশিরভাগ মানুষ বারবার সেই জিনিসগুলো অনুশীলন করে যা তারা আগেই পারে, কিন্তু সত্যিকারের অগ্রগতি তখনই হয় যখন তুমি তোমার দুর্বলতাগুলোকে উন্নত করো। ফিডব্যাক নাও। তোমার মেন্টর, কোচ বা বন্ধুদের কাছ থেকে মতামত নাও, যাতে তুমি জানতে পারো কোথায় উন্নতির প্রয়োজন। ধীরে ধীরে কঠিনতার মাত্রা বাড়াও। যখন কোনো স্তর তোমার জন্য সহজ মনে হবে, তখন নিজেকে আরও কঠিন স্তরে চ্যালেঞ্জ করো। এটাই আসল ডেলিভারেট প্র্যাকটিস। সফল মানুষরা সবসময় শিখতে থাকে। তারা কখনো মনে করে না যে এখন আমি সব জানি। যদি তুমি সারা জীবন শেখা চালিয়ে যাও, তবে তুমি সব সময় এগিয়ে থাকবে। সব সময় জিজ্ঞাসু মনোভাব রাখো। নতুন প্রশ্ন করো, এটা কিভাবে কাজ করে এবং আমি এটা আরও ভালোভাবে কিভাবে করতে পারি। নতুন বিষয় অনুসন্ধান করো, নতুন বই পড়ো, নতুন মানুষের সঙ্গে মিশো, নতুন জায়গায় যাও। ভুল থেকে শিক্ষা নাও। প্রতিটি ব্যর্থতার মধ্যে একটি মূল্যবান শিক্ষা লুকিয়ে থাকে। নিয়মিত শেখার অভ্যেস গড়ে তোলো। নিজেকে একটি লাইফ লং লার্নার বা আজীবন শিক্ষার্থী হিসাবে গড়ে তোলো। প্রতিদিন কিছু নতুন শেখার নিয়ম বানাও। প্রতিদিন অন্তত 15 মিনিট নতুন বই পড়ো। প্রতি সপ্তাহে কিছু নতুন চেষ্টা করো। নতুন দক্ষতা, নতুন ব্যায়াম বা নতুন ভাষা। নিজের জ্ঞান অন্যদের সঙ্গে ভাগ করো। যখন তুমি অন্যদের শেখাও, তখন তোমার নিজের জ্ঞান আরও মজবুত হয়। শিক্ষা কেন জরুরি? কারণ যদি তুমি শেখা চালিয়ে যাও, তুমি কখনো পিছিয়ে পড়বে না। নতুন জিনিস শেখা তোমার মস্তিষ্ককে তীক্ষ্ণ ও সক্রিয় রাখে। যারা সবসময় শেখে, তারা কর্মজীবন ও জীবনে দ্রুত এগিয়ে যায়। দ্রুত শেখার এই বিজ্ঞান সবার জন্যই, শুধু প্রয়োজন সঠিক পদ্ধতি অনুসরণ করার। তাই যদি তুমি দ্রুত শিখতে চাও, তাহলে সবসময় জিজ্ঞাসু থেকো, সচেতনভাবে অনুশীলন করো এবং যা কিছু শিখছো তা তোমার দৈনন্দিন জীবনে প্রয়োগ করো। আজই ঠিক করো তুমি নতুন করে কি শেখা শুরু করবে। মানুষ কিভাবে বিপ্লবী আবিষ্কার, অসাধারণ শিল্পকলা, মহান বই বা চমৎকার ব্যবসায়িক আইডিয়াস নিয়ে আসে? তারা কি জন্মগতভাবে সৃজনশীল হয়, নাকি এটি শেখা যায়? সত্যি হলো, প্রতিটি মানুষের ভেতরে সৃজনশীলতা থাকে, কিন্তু অনেকেই এটি সঠিকভাবে ব্যবহার করতে পারে না। সৃজনশীলতা একটি দক্ষতা, যা সঠিক পদ্ধতি অনুসরণ করে আমরা বাড়াতে পারি। নতুন আইডিয়া তৈরি করার সহজ উপায় হলো প্রশ্ন করা। কোনো সমস্যা দেখলে নিজেকে জিজ্ঞেস করুন, এটি আরও ভালো করা যায় কি? নতুনভাবে করলে কেমন হবে? কোনো সীমা না থাকলে আমি কিভাবে করব? উদাহরণস্বরূপ, স্টিভ জবস ভাবলেন, যদি ফোন এক টাচে চালানো যেত কেমন হতো? তখনই আইফোনের জন্ম। মস্তিষ্কে ঝড় বা ব্রেইন স্টর্মিং করুন। ভাবনাগুলো বিচার ছাড়া লিখুন। 10 থেকে 15 মিনিটে 20 থেকে 30টা আইডিয়া বের করার চেষ্টা করুন। প্রথম আইডিয়ায় আটকে থাকবেন না, বরং এটিকে উন্নত করুন। আশপাশের জিনিস থেকে অনুপ্রেরণা নিন। নতুন বই পড়ুন। শিল্প, সঙ্গীত, প্রযুক্তি, ইতিহাস, বিভিন্ন ইন্ডাস্ট্রি অন্বেষণ করুন। সফল মানুষ কিভাবে শেখে তা লক্ষ্য করুন। এলেন মাস্ক বিভিন্ন ইন্ডাস্ট্রির জ্ঞান মিলিয়ে নতুন আইডিয়াস তৈরি করেন। লিওনার্দো দা ভিঞ্চি বিজ্ঞান ও শিল্প মিলিয়ে মহান আবিষ্কার করতেন।
ফ্লো স্টেট হলো এমন অবস্থা যখন আপনি কোনো কাজে পুরোপুরি ডুবে যান এবং সময়ের খবর রাখেন না। এই অবস্থায় সৃজনশীলতা সবচেয়ে বেশি কাজ করে। ফ্লো স্টেটে থাকলে মনোযোগ সম্পূর্ণ থাকে, সময় দ্রুত বা ধীরে চলে মনে হয়, চিন্তা ও কাজের মধ্যে অসাধারণ সমন্বয় থাকে। ফ্লো স্টেটে যেতে সঠিক সময় নির্বাচন করুন। যখন মস্তিষ্ক সবচেয়ে সক্রিয় থাকে তখন সৃজনশীল কাজ করুন। বাহ্যিক ব্যাঘাত দূর করুন, ফোন, সোশ্যাল মিডিয়া, শব্দ এড়ান। স্পষ্ট লক্ষ্য রাখুন এবং শুধুমাত্র একটি বিষয়ে ফোকাস করুন। লেখক, শিল্পী ও সঙ্গীতজ্ঞরা ফ্লো স্টেটে থেকে মহান সৃষ্টি তৈরি করেন। কখনো কখনো আমরা চাই নতুন আইডিয়াজ আসুক, কিন্তু তা হয় না। এটিকেই ক্রিয়েটিভ ব্লক বলা হয়। এটি কাটাতে উঠে হাঁটুন, নতুন জায়গায় যান, প্রকৃতিতে সময় কাটান। গবেষণা দেখায় হাঁটলে সৃজনশীলতা 60% পর্যন্ত বাড়ে। চাপ কমাতে ধ্যান, মেডিটেশন এবং গভীর শ্বাস নিন। কখনো কখনো ইচ্ছাকৃতভাবে খারাপ আইডিয়ায় কাজ করুন। এটি মস্তিষ্ককে চাপ ছাড়া চিন্তা করতে সাহায্য করে এবং দারুণ আইডিয়াজ আসে। উদাহরণস্বরূপ, থমাস এডিসন হাজারো ব্যর্থ পরীক্ষা করে বাতি আবিষ্কার করেছিলেন, আর ওয়াল্ট ডিজনি প্রাথমিক আইডিয়ার জন্য বহুবার প্রত্যাখ্যান পেয়েও হার মানেননি।